এসে দিয়ে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা হ্যান্ড রেজ করছে তাদের সাথে একটু কথা বলে নিই। ফার্স্ট ক্লাস তো, এটা কথা বলে নিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। দুটো চ্যাপ্টার তো পড়াতে পারবো না, একটা চ্যাপ্টার দিয়ে দাও। হ্যালো স্যার। জি, হ্যাঁ, কেমন আছেন? জি জি স্যার, ভালো আছি। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? স্যার, ভালো আছি। আচ্ছা, আপনি ভালো আপনারা তো আছেন? নতুন করে আবার সব শুরু হয়েছে না নাকি? জি স্যার। মানে নিউ বর্ন বেবির মতো নাকি? জি 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 স্যার। নিউ বর্ন বেবি। আবার যা পড়ছেন সে, মানে যা এর আগে যতগুলো ক্লাস করছেন সেগুলো বোনাস, এখন আবার নতুন হয়েছে, এই তো। জি স্যার। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ, খুব ভালো। স্যার ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। হুম। এই কথা শোনা যাচ্ছে, তুমি কয় না শোনা যাচ্ছে? এক একদিন কিন্তু হয় না না, কথা শোনা যায়। এটা হয় না। করে দিচ্ছি স্যার। থেকে বাস্তব সংখ্যা সম্পর্কে এখানে একদম নতুন কেউ আছেন যে একদম নতুন, আজকেই ফার্স্ট ক্লাস, এর আগে কখনো ক্লাস করেন নাই, জি স্যার। এরকম আছেন? জি স্যার। ওকে, আমার নতুন ব্যাচের অনেক স্টুডেন্ট আছে অবশ্য। দুইটা একসাথে দিয়ে দিছে। হুম, তাহলে নতুন করে শুরু করতে হবে। মানে আমি যদি আপনারা সবাই যদি একটু পুরাতন হতেন, তাহলে আগে থেকে, তো একটু আগে থেকে জানতেন, সেভাবে শুরু করতাম। আমার খাতা আছে, গণিত একটা খাতা আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে বেসিক নিয়ে নিই, আজকে বাস্তব সংখ্যা সম্পর্কে পড়াশোনা করব। দেখেন, সংখ্যা হচ্ছে, দেখেন সংখ্যা, এই সংখ্যা সংখ্যা দুই টাইপের হয়, হ্যাঁ, দুই টাইপ। একটা হচ্ছে উম, একটা বাস্তব, আর একটা হচ্ছে অবাস্তব। অবাস্তব, হুম, আচ্ছা, একটা বাস্তব এবং অবাস্তব। তো অবাস্তব নিয়ে আমরা কোনো কথা বলি না, বাস্তব নিয়ে কথা বলি। তো বাস্তবের মধ্যে আবার ভেরিয়েশন আছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা বলা হয়, মূলদ, আর একটা হচ্ছে কত, অমূলদ। হুম। মানে আপনি একটি সংখ্যা বলতে যেগুলো জানেন সবগুলো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে পড়ে, বুঝতে পারছেন? বাস্তব সংখ্যা যেগুলো মূলদ এবং অমূলদ। তো যেগুলো মূলদ না সেগুলো হচ্ছে, যেগুলো অমূলদ সেটা বাদ বাদ দিলে যেগুলো থাকে সেটা মূলদ হয়। তো অমূলদ সংখ্যা কোনো ভেরিয়েশন নাই, অমূলদ মানে অমূলদ, যার মান হচ্ছে রুট দিয়ে প্রকাশ করে এবং যার মান অনির্দিষ্ট বা অসীম তাকে অমূলদ সংখ্যা বলা হয়। আর মূলদ সংখ্যা মানে হচ্ছে এটা মান নির্দিষ্ট থাকে, এটা দশমিক হতে পারে, পূর্ণ সংখ্যা, সবকিছুই হতে পারে। এই জন্য এটাকে আমি লিখে দিই, এটা পূর্ণ সংখ্যা হতে পারে। হুম, পূর্ণ সংখ্যা হতে পারে। এটা কি হতে পারে? এটা ভগ্নাংশ হতে পারে, এই আর কি। আবার পূর্ণ সংখ্যা আবার কয়েক টাইপ হয়। পূর্ণ সংখ্যা মনে করেন একটা হচ্ছে এ, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এভাবে লিখি। হুম। পূর্ণ সংখ্যা আবার কয় টাইপ হয়, সেটা হচ্ছে, একটা হচ্ছে ধনাত্মক, ধনাত্মক হয়, আবার কি হয়, ঋণাত্মক। ঋণাত্মক হয়, আবার কি হচ্ছে, আবার শূন্য হয়। বুঝতে পারছেন? শূন্য, শূন্য। তো ধনাত্মক মানে কি, যার মান ধনাত্মক মানে প্লাস আর কি, আর ঋণাত্মক মানে কি, যার মানে মাইনাস, মাইনাস ইন্ডিকেট করে, সেটা ঋণাত্মক আর কি, শূন্য। অথবা জিরোর আগে থাকে ঋণাত্মক, জিরোর পরে থাকে হচ্ছে ধনাত্মক, এই আর কি। এই। আবার এই ধনাত্মক সংখ্যাকে, এই ধনাত্মক সংখ্যাকে আবার আমরাকে ভালোবেসে, হ্যাঁ, আদর করে, যত্ন করে, হ্যাঁ, এটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। কি বলি? স্বাভাবিক সংখ্যা বলি, স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে আমার মোবাইলটা তো ওখানে রাখছি না, তুমি একটু ই করো তো, পাসওয়ার্ড দাও তো।
আচ্ছা, সবাইকে একটু করে দাও। করে দাও। তাহলে আমি আবার বলছি, এখানে সংখ্যা দুই টাইপ, একটা বাস্তব একটা অবাস্তব, আর মূলদ এটা থাকলো। হ্যাঁ, তো এখন দেখেন এরপরে এটা লিখে দিই, দেখেন। তাহলে আমাদের যদি বাস্তব সংখ্যা, হ্যাঁ, একটা মূলদ অমূলদ সংখ্যা, তার আগে নিচ থেকে পড়ে ফেলি, দেখেন একটা, যেখানে পূর্ণ সংখ্যা আসলে কি, পূর্ণ সংখ্যা, হ্যাঁ, পূর্ণ সংখ্যা কিছু আধা ঘন্টা একটু বেসিক শিখবো। হ্যাঁ, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এটাকে এটাকে ইংলিশে বলে ইন্টিজার। হ্যাঁ, ইন্টিজার বলা হয়। এটাকে হোল নাম্বারও বলা হয়, হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এটাকে ইংলিশে ইন্টিজার বলে অথবা হোল নাম্বার বলে। এই পূর্ণ সংখ্যার ডেফিনেশন হচ্ছে লিখবেন এখানে দশমিক বা ভগ্নাংশ ছাড়া, ভগ্নাংশ। এই দশমিক মানে কি, ধরেন এখানে 1.5 একটা দশমিক সংখ্যা, আর ভগ্নাংশ মানে কি 3/2 এরকম। এই দশমিক বা ভগ্নাংশ ছাড়া মানে ব্যতীত, হ্যাঁ, ছাড়া, শূন্য সহ, শূন্য সহ, শূন্য সহ বলতে, যেহেতু শূন্য সহ বলছে, শূন্য একটা তাহলে পূর্ণ সংখ্যা, তাহলে শূন্য সহ, ভালো করে বুঝেন, দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শুধু কি হওয়া লাগবে না, দশমিক ভগ্নাংশ হওয়া যাবে না। উদাহরণ দেখেন, যে কোনো একটা মানে সংখ্যা জিনিসকে যদি আপনি, হ্যাঁ, সংখ্যা জিনিসকে যদি আপনি একটা নাম্বার লাইনের মাধ্যমে যদি আপনি এক্সপ্রেস করেন, নাম্বার লাইনের মাধ্যমে, তাহলে সেটা কি হবে, বেস্ট হবে। হ্যাঁ, বেস্ট, অবশ্যই বেস্ট হবে নাম্বার লাইনের মাধ্যমে করলে। আই রিপিট, তাহলে এই সংখ্যা মানে পূর্ণ সংখ্যা মানে কি, দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল 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 ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এই যে এটা একটা রেখা, এটা হচ্ছে কত, জিরো। এই জিরোর আগে সংখ্যাগুলো কত, পূর্ণ সংখ্যা, এটা কত -1, এটা কত -2, এখানে কত -3, এরকম হতে 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 -ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, আবার এটা কত 1, এখানে কত 2, এখানে কত 3, এখানে কত 4, এরকম হতে 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 এটাকে প্লাস, প্লাস মানে কি, মানে ধনাত্মক সকল সংখ্যা, অসীম। তাহলে এইগুলো কি বলেন তো, এই -3 একটা পূর্ণ সংখ্যা, -2 একটা পূর্ণ সংখ্যা, -1 একটা পূর্ণ সংখ্যা, 0 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, -2 একটা, তাহলে এগুলো সবগুলো কি পূর্ণ সংখ্যা। এবং এই 0 এবং 1 এর মাঝখানে যেগুলো আছে সেগুলো কি বলেন তো, কে বলবেন দেখি, একজন বলেন তো, দু তিনজনকে মানে একটু করে আর কি, কে বলবেন বলেন। 0 এবং 1 এর মাঝখানে, 1 এবং 2 এর মাঝখানে, 2 এবং 3 মাঝখানে, এগুলি এর এর মধ্যে সংখ্যাগুলো কি বলেন তো, পূর্ণ সংখ্যা স্যার। ওইগুলো ওর মধ্যে কি, পূর্ণ সংখ্যা। না ওগুলো হচ্ছে ভগ্নাংশ বা দশমিক। এর মাঝখানে জি স্যার, ভিতরে যেগুলো আছে ভগ্নাংশ বা দশমিক। হ্যাঁ স্যার, আর ওই হচ্ছে, জি স্যার। বুঝতে পারছেন, না উনি উনি ঠিকই বলছে, হ্যাঁ, কিন্তু উনি হচ্ছে ওই যে মানে বলছে আর কি, কি বলে হচ্ছে পূর্ণ সংখ্যা বলছে। উনি বলা লাগতো ভগ্নাংশ বা দশমিক, তাহলেই হতো আর কি। হ্যাঁ, যাই হোক, উনি হয়তো ওই যে বলতে মানে বলবে ভগ্নাংশ দশমিক, হয়ে গেছে পূর্ণ সংখ্যা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটাই আর কি পজিটিভ ভাবে নিলাম। তাহলে পূর্ণ সংখ্যার জিনিসটা আমার হয়ে, তার মানে কি শূন্য একটা পূর্ণ সংখ্যা, মাথায় রাখবেন। মাইনাসের মানটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। বুঝতে পেরেছেন তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলা? জি স্যার। ওকে, এখন এই যে পূর্ণ সংখ্যার মধ্যে, হ্যাঁ, এই যে এরা কি ধনাত্মক পার্ট না, বলে এরা ধনাত্মক পার্ট না? এই জি ধনাত্মক স্যার। পার্টে যে লেখেন, তাহলে এই যে তখন সকল সকল ধনাত্মক সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, সকল ধনাত্মক সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে।
সকল সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে এই যে জিরোর পর থেকে তাহলে কি বলেন তো, জিরো জিরো কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না, বুঝতে পারছেন? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে 1 থেকে শুরু হবে, বুঝতে পারছেন? তাহলে এর উদাহরণটা কি হয় বলেন তো, 1 2 3 এরকম করে সো অন, বুঝতে পারছেন? এগুলো কি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যদি আমি বলি সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা, কি হবে আনসার বলেন? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি হবে, কে বলবে? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি হবে? স্যার -1। ওকে, আচ্ছা। তাহলে এই জিরো কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না, হ্যাঁ? তো জিরো সম্পর্কে একটু কিছু ধরেন বলে দিই, হ্যাঁ, জিরো জিরো সম্পর্কে কিছু বলে দিই। ধরেন এখানে এটা মুছে দিলাম আর কি, জিরোটার সম্পর্কে। ধরেন জিরো হচ্ছে শূন্য আর কি, হ্যাঁ? শূন্য নিয়ে অনেক কিছু বলে, বা শূন্য সম্পর্কে যেটুকু জানতে হবে, শূন্য এর বৈশিষ্ট্য, হ্যাঁ, এটুকু আপনি জানবেন, শূন্য এর বৈশিষ্ট্য, হ্যাঁ। শূন্যের বৈশিষ্ট্য, হ্যাঁ, শূন্যের বৈশিষ্ট্য হচ্ছে ধরেন নাম্বার 1, এটা হচ্ছে ধরেন এটা এটা একটা কি হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হলো শূন্য একটা জোড় সংখ্যা। 3 নাম্বার হচ্ছে এটা একটা কি হচ্ছে, কি বলে, এটা ধনাত্মক নয় বা ঋণাত্মক নয়। এটাকে অনেকে আবার অঋণাত্মক সংখ্যা বলে, অঋণাত্মক সংখ্যা এটা বলে, হ্যাঁ। আবার এটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা তো হবে, এটা না লিখলে হতো, এগুলো সবগুলো তো মূলদ সংখ্যাই, তাই না? পৃথিবীর যতগুলো সংখ্যা থেকে সবগুলো মূলদ সংখ্যা, হ্যাঁ, অমূলদ ছাড়া ছিল মূলদ সংখ্যা। তাহলে এই যে এটা যে পূর্ণ সংখ্যা, এটার প্রমাণটা হচ্ছে শুধু মানে আমি ভিজিবল হিসেবে দেখাচ্ছি, দেখেন, মনে করি এটা 3, এটা 4, এটা 5, এরকম অসংখ্য। বলেন তো এর আগের সংখ্যা কি বলবেন, কে বলবেন? মানে 3 এর আগের সংখ্যাটা কি? পরপর সংখ্যা দিতে হয়, কি হবে? 3 এর আগের সংখ্যাটা কি বলেন? 2 হবে স্যার। এর আগের সংখ্যা কত? 1। এর আগের সংখ্যা কত? 0। এর আগের সংখ্যা -1। এর আগের সংখ্যা -2। বলুন তো অটোমেটিক 0 চলে আসলো না? জি স্যার। এগুলো তো শূন্য পরপর সংখ্যা। ওকে, এরপরে দেখেন, আচ্ছা আপনার লেখা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? লেখা লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার। স্যার লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে বাট ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক স্যার আছে, প্রজেক্টরে আলো পড়তেছে বেশি। আলোটা একটু করে দিও। আচ্ছা, জোড় সংখ্যা দেখেন, ধরেন জোড় সংখ্যা বলতে এটা, ধরেন এখানে 4 6, এখানে কত 4, এখানে কত 6, এখানে 8, এখানে 10, এখানে কত 12, এখানে 14, এরকম করে জোড় সংখ্যা লিখেছি। মনে হচ্ছে 6 এর আগের সংখ্যাটা কত? 4 না বলেন? তার আগে কত? 2, এর আগে কত? 0, এর আগে কত? -2, এরকম কত? -4। 0 তো একটা জোড়, এগুলো কি জোড় সংখ্যা না বলেন? পরপর জোড় সংখ্যা না? 0 আসছে না জি বলেন? স্যার। জি স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, ধনাত্মক ঋণাত্মক দেখেন, এই যে দেখেন এর নাম্বার লাইন, এই নাম্বার লাইনের মাঝখানে কে থাকে জানেন? 0। এ হচ্ছে বিচারক, বুঝতে পারছেন? পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে, কে ধনাত্মক কে ঋণাত্মক এটা কে বলে দিবে? শখ স্যার না, কে রাশিয়ার প্রেসিডেন্ট? কেউ বলবে না। কে বলবে? 0 বলবে। শূন্য বলবে যে ধনাত্মক সংখ্যা, যে ধনাত্মক সে হচ্ছে কি
যে ধনাত্মক সে আমার ডান দিকে থাকবে। কোন একটা সংখ্যা যদি ধনাত্মক হয় মানে হচ্ছে যে শূন্যর চেয়ে বড় হবে, হ্যাঁ, যে শূন্যর চেয়ে বড়, ধরেন এক্স একটা সংখ্যা, এটা 0 থেকে বড়, তার মানে কি এক্স এর মান কত হবে, ডান দিকে হবে, হ্যাঁ। এই 0 ডান দিকে যারা থাকে তার পজিটিভ পজিটিভ মান, 0 বাম দিকে যারা থাকবে তারা হচ্ছে নেগেটিভ। ধরেন এক্স এর মান 0 থেকে বড়, তার মানে কি এক্স এর মান কি ধনাত্মক না, বলেন বলেন, এটা বলেন, এক্স এর মান কি ধনাত্মক না? জি স্যার এক্স এর মান তো 0 থেকে ছোট হয়, তার 0টাই বড়, কিন্তু তাহলে এক্স এর মান কি ঋণাত্মক না? ঋণাত্মক। তো এই 0 বলছে যে আমি ধনাত্মক না ঋণাত্মক না, কিন্তু আমার ও হচ্ছে মিডিয়েটর, মানে কি নির্দিষ্ট মার্কার আর কি, হ্যাঁ, ওর মার্ক করে। ও বলছে যে আমার চেয়ে যে বড় সে আমার ডান দিকে যাবে, আমার চেয়ে যে ছোট সে আমার কি বাম দিকে যাবে। বাম দিকে বলুন তো -2 বড় না 0 বড়? স্যার 0 করো। 0 বড়, তাই না? তাহলে 0 -2 তাহলে কি 0 বাম দিকে থাকবে, জি জি তাই স্যার না? এখন -1 বড় না 0 বড়? 0 বড়। 0 0, বড় তাহলে 0 মাইনাস, তাহলে 0 বাম দিকে থাকবে, -1 বাম দিকে থাকবে, এই আর। আবার 1 বড় না 0 বড়? 1 1 বড়। বড় স্যার তাহলে 1 0 ডান বড়। দিকে থাকবে, এরকম আর কি, হ্যাঁ। এই 0 ধনাত্মক ঋণাত্মক না, এটা মূলদ সংখ্যা, হ্যাঁ, এটা একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলবো আমরা কি হয় কেন হয়। তো এই ছিল হচ্ছে 0-র বৈশিষ্ট্য, হ্যাঁ। এবং হচ্ছে জোড় সংখ্যা কেমনে হয়, যে জোড় সংখ্যা। এখন একে স্বাভাবিক সংখ্যা বললাম, ধরেন এখানে এই যে দেখেন এখানে মূলদ সংখ্যা, দেখেন মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা এইভাবে অ্যাপ্রিসিয়েট করবো, ধরেন দেখেন পি বাই কিউ, এটা কিউ, এটা পি, এটা পি বাই কিউ আকারের, পি বাই কিউ আকারের, এটা কয়, এটা পি বাই কিউ আকারের সংখ্যাকে, হ্যাঁ, পি বাই কিউ আকারের সংখ্যাকে, পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, যেখানে পি ও কিউ দুইটি কি হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল টু 0, হ্যাঁ, কিউ শূন্য শূন্য হবে না, এই আর কি। সেলিম রেজা, মনে হয় আপনার সাথে এর আগে অনেক কথা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, এর আগে আপনার ক্লাস করেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে তো সেলিম রেজা, তো আপনি তো অনেক বেনিফিটেড হয়েছেন, আপনি আবার আমার ক্লাসগুলো পাচ্ছেন, খুবই ভালো হলো তাহলে আপনার জন্য। তাহলে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, যেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু, হ্যাঁ। তো এই পি কিউ কিন্তু কি হচ্ছে পূর্ণ সংখ্যা। তো উদাহরণ দেখেন, হ্যাঁ, এটা কিভাবে লেখা যায় দেখেন, উদাহরণ, অথবা লিখি, দেখেন অথবা যদি আমি বলি একই কথা, হ্যাঁ, এটা যে দুইটি পূর্ণ সংখ্যাকে, এই যে পি বাই কিউ মানে কি ভাগ আকারে বা লব বাই হর আকারে প্রকাশ করে নির্দিষ্ট মান পাওয়া গেলে, এটা গেলে তাকে মূলদ সংখ্যা বলে। এগুলো হচ্ছে ওই ভাইভাতে ধরে, বুঝতে পারছেন যে মূলদ সংখ্যা কাকে বলে। বলতে পারেন না পি বাই কিউ আকারের সংখ্যা বলে কি মূলদ সংখ্যা বলে, বলে পি বাই কিউ আকারের সংখ্যা বলতে কি বোঝা, বলবেন যে দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে, পি এবং কি পূর্ণ সংখ্যা, তাহলে পি বাই কিউ আকারের সংখ্যাকে বা দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করলে তাকে বলা হয় মূলদ সংখ্যা, এবং তার মান নির্দিষ্ট হতে হবে। যেমন উদাহরণ দেখেন, মনে করেন 1 এবং 2, বলেন তো 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা না, তাহলে ভাগ আকারে প্রকাশ করলাম না, এর মান তো একটা আসবে, তাই না? আসবে না? এটা মূলদ সংখ্যা। মনে করেন -1 এখানে 2 মূলদ সংখ্যা, -3 এখানে কত 7 মূলদ সংখ্যা, এটা মনে করেন যে 4/3 মূলদ সংখ্যা, মনে করেন এখানে 0 মূলদ সংখ্যা, কারণ 0/1 কি 0 একটা পূর্ণ সংখ্যা, 1 ও একটা পূর্ণ সংখ্যা, তাই না? 0 বাই মনে করেন 2, এটা কি মূলদ সংখ্যা, এর মান 0 বাট এটা মূলদ সংখ্যা। তাহলে 0
জিরো ইটসেলফ একটা মূলদ সংখ্যা, ওয়ান ইটসেলফ একটা মূলদ সংখ্যা, টু ইটসেলফ। বলুন তো কেন, বলুন তো কে বলতে পারবেন, মানে -1 -2 কেউ বলতে পারবেন যে জিরো কেন মূলদ সংখ্যা, ওয়ান কেন মূলদ সংখ্যা, টু কেন মূলদ সংখ্যা, -1 কেন মূলদ সংখ্যা, -2 কেন মূলদ সংখ্যা? বলুন তো কে বলবেন, কে বলবেন বলেন। এই জিরো কেন মূলদ সংখ্যা, ওয়ান কেন মূলদ সংখ্যা, -1 কেন মূলদ সংখ্যা, কে বলবেন বলেন। রমজান মোল্লা বলতে চাই, দেখো তো। আর এখানে এখানে তো একদম ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে, দুই একজন বলছে তো ক্লিয়ার না, আমি তো একদম দূর থেকে দেখতে পাচ্ছি ক্লিয়ার। বলেন তো এটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? বাইরে বৃষ্টি হচ্ছে মনে হয়, এই জন্য একটু সমস্যা না, এখানে আমাদের এখানে সব জায়গায় না। ওকে, কে বলবেন বলেন, কে বলবেন শুনি। কে বলবেন একজন বলেন, হু উইল সে যে -1 কেন মূলদ সংখ্যা, জিরো কেন মূলদ সংখ্যা? যে পারভেজ, দেখেন তো, দেখো তো যে কে বলতে চাই, তাকে একটু সুযোগ দাও তো। পারভেজ অনেকে বলতেছে, হ্যাঁ এই যে রমজান মোল্লা, ওনাকে দাও। আরো এম লেখো, দুবার বলছো রমজান, রমজান মোল্লা, রমজান আলম স্যার। আচ্ছা এই মই নাই। ও যে ওখানে যে আছে দেখো ডান সাইডে, দেখি দেখি। হ্যাঁ আরেকটু উপরে 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 উপরে, আরেকটু আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, কে যিনি বললো যে আমি বলবো। আর যে কেউ, যে কাউকে দেওয়ার, এই যে রমজান মোল্লা, ঠিক, আর এম জে, আর আর এ জে, হ্যাঁ ঠিক। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার এই যে সংখ্যাগুলো আপনি দিয়েছেন স্যার, এই সংখ্যাগুলো হচ্ছে কেন মূলদ সংখ্যা, এই প্রশ্নটা ছিল। জি জি কারণ জি। স্যার আপনি যে উদাহরণের সংখ্যাগুলো দিয়েছেন সব সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, আর হ্যাঁ পৃথিবীর সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা। সেটা তো আমরা জানি, বাট এখানে মানে একটা লজিক বলেন, জিরো একটা মূলদ সংখ্যা কেন? আপনি যদি বলে জিরো কেন মূলদ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা, সমস্ত সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু এটা কেন, কেন সেই কথা বলছে, কেন এটা? কারণ স্যার জিরো তো স্যার স্যার জিরোর যে মূলদ সংখ্যার যে বৈশিষ্ট্য স্যার, এখানে আহ, আহ, জিরোর মূলদ জিরো মূলত বৈশিষ্ট্য অনুযায়ী মূলদ সংখ্যা না না এবং দুই আগে দেখেন, ধরেন এক্স, বলুন তো এক্স একটা সংখ্যা তাই না, বলুন তো এক্স এক্স এর এক্স এর কি মনে মনে ওয়ান আছে না, বলেন আছে না? জি স্যার, আমি জি স্যার, জিরো লিখি, জিরোর কি মনে মনে ওয়ান আছে না? জি স্যার, বলেন যে জিরো লিখলে 0/1, এটা 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 পি বাই কিউ, আপনাকে আপনাকে তো পি বাই কিউ আকারে বা লব বাই হর আকারে যদি আপনি না প্রকাশ করেন, সেটা তো মূলদ সংখ্যা না। তো বলেন জিরোর নিচে একটা ওয়ান আছে, প্রত্যেক সংখ্যার নিচে একটা, ওয়ানের নিচে একটা কি ওয়ান আছে, টুর নিচে কি একটা ওয়ান ওয়ান আছে, এই জন্য আমি বলেই দিলাম তো, দেখেন জিরোর পরে একটা ওয়ান আছে, জিরোর এগুলো সব সময় এগুলো কি হবে, মূলদ সংখ্যা হবে। এই জন্য এই স্যার। -1 নিচে একটা ওয়ান আছে, -2 নিচে একটা ওয়ান আছে, কোনো কিছু নাই মানে কি ওয়ান আছে, এই জন্য এগুলো সবগুলো মূলদ সংখ্যা। এই জন্য পৃথিবীতে সমস্ত 1 2 3 -1 0 -2 -3 সবগুলো কি হচ্ছে মূলদ সংখ্যা। এখন বলেন 1.5 কি মূলদ সংখ্যা হবে বলেন তো, বলেন আহ, রমজান বলেন। না স্যার 1.5 মূলদ সংখ্যা হবে না। কেন মূলদ সংখ্যা হবে না? আমি তো বললামই তো, যত সব সংখ্যা সবই তো মূলদ সংখ্যা, তাহলে আপনি কেন বলতেছেন এটা মূলদ সংখ্যা না? সরি আপনি স্যার, আপনি যা পাবেন, হাতি ঘোড়া বেগুন আলু পটল সবগুলোই মূলদ সংখ্যা, এটা বুঝতে পেরেছেন? সবই জি মূলদ স্যার, সংখ্যা। এটা নিচে কি আছে বলেন তো, এটা 10, এটা 10 না বলেন তো, এ 15/10 জি স্যার, এটা কি পি বাই কিউ আকারে প্রকাশ হলো না? জি স্যার যায়। আমি যদি বলতাম যে এখানে 1.573201 ডট ডট ডট, তখন বলতেন না এটা মূলদ সংখ্যা না, তখন বলবেন যে এটা তো, এটা নির্দিষ্ট মান না, এই জন্য অমূলদ সংখ্যা, তাই এটা মূলদ সংখ্যা না। জি স্যার, বাট এগুলো 1.356 এটা কি মূলদ সংখ্যা বলেন? জি স্যার, এটা মূলদ সংখ্যা। হ্যাঁ, calculate করা।
যদি 1 3 5 6 ডট 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 ডট, এটা কি মূলদ সংখ্যা? স্যার না স্যার, এটা অমূলক সংখ্যা। অমূলদ সংখ্যা। এখন বুঝতে পারছেন মূলদ অমূলদ জিনিসটা কি? সিম্পল, ভেরি জি সিম্পল। স্যার, তাহলে বুঝতে, অন্যজনকে বুঝতে পারবেন না? জি স্যার, অবশ্যই পারবো। তাহলে জিরো একটা মূলদ সংখ্যা কেন? জিরো একটা মূলদ সংখ্যা হচ্ছে এই কারণে, জিরো একটা পূর্ণ সংখ্যা, নিচে 1 আছে পূর্ণ সংখ্যা, এর মান নির্দিষ্ট হয়। জিরো একটা দেখেন, জিরো একটা মূলদ সংখ্যা, এর মানে ট্রু থাকে, এটাও মূলদ সংখ্যা, এর মান নির্দিষ্ট হয়, এই জন্য জিরো একটা মূলদ সংখ্যা। বুঝতে পারছেন? এই ছিল আর কি। তো তাহলে আমাদের এই যে এখানে এখানে দেখেন, তো এখানে বাস্তব অবাস্তব মূলদ অমূলদ, হ্যাঁ, তাহলে মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। অমূলদ সংখ্যা মানে কি? যারা মূলদ না। বুঝতে পারছেন? যে সকল সংখ্যাকে পি জি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং যার মান অনির্দিষ্ট অমূলদ সংখ্যা, এই আর কি অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো জানি, ভগ্নাংশ জানি, তাই না? তা এগুলো মূলদ মানে সবকিছু, যত পৃথিবীর যতগুলো ধরনের সংখ্যা আপনি পড়ছেন, মূলদ অমূলদ বাস্তব বাস্তব, তারপর হচ্ছে কি বলে কি, স্মার্ট সংখ্যা, আনস্মার্ট সংখ্যা, বুঝতে পারছেন? হ্যাঁ, লুতুপুতু সংখ্যা, যে সংখ্যাই পান সবগুলো কি মূলদ সংখ্যার মধ্যে পড়ে। বুঝতে পারছেন? বাক্যাস নামে যদি কোনো সংখ্যা থাকে সেটাও মূলদ সংখ্যার মধ্যে পড়ে। বুঝতে পারছেন? আপনি মানে আপনি বানালেন একটা বাক্যাস নামে একটা, বলে একটা বাক্যাস সংখ্যা, ওটা কি হবে? মূলদ সংখ্যার মধ্যে পড়বে। বুঝতে পেরেছেন? শুধু অমূলদ সংখ্যা বাদ দিয়ে বাকি সকল সংখ্যা কি হয়? মূলদ সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যারা দুই ভাই, একটা মূলদ একটা অমূলদ। এই অমূলদ সংখ্যা যদি ইন্ডিকেট করতে পারেন তাহলে মূলদ সংখ্যা, আর যেগুলো মূলদ না সেগুলো তো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা ডেফিনিশন কি? যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। শুধু অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য পড়েন তাহলেই হয়ে যায়। হ্যাঁ, লেখেন অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বৈশিষ্ট্য নাম্বার ওয়ানটা হচ্ছে অমূলদ সংখ্যার মান, অমূলদ সংখ্যার মান অসীম বা অনির্দিষ্ট। বুঝতে পারছেন? অসীম মানে কোনো নির্দিষ্ট নেই। বুঝতে পারছেন? উদাহরণ দেওয়া লাগবে, দেখেন, উদাহরণ দেখেন। এখানে 1.367102 এরকম অসীম আর কি, নিশ্চিত। বুঝতে পারছেন? এটাকে আপনি নিশ্চয় ধরেন 1.35 মনে করেন, এটাকে নিশ্চিত করতে পারবেন, কারণ এই দশমিক গুলো যদি কত 1 হয়, দুই অঙ্ক দুটো শূন্য, এগুলো কি মানে মূলদ সংখ্যা। বাট ওটা তো আপনি দশমিক উঠে দিলেন, বাট এখানে এরপরে যে সংখ্যাগুলো তো আপনি কয়টা সেটা তো আপনি জানেন না, জানেন না, এই জন্য এটাকে আপনি এই পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারবেন না, এই জন্য তো অমূলদ সংখ্যা। ওকে। আর এরপরে দেখেন এখানে কিছু কিছু ভাগ আছে, যেমন 22/7, 22কে 7 দিয়ে ভাগ করলে 3.1416 ডট 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 অনেক সংখ্যা আছে, এই জন্য এটা অমূলদ সংখ্যা। বুঝতে পারছেন? এরকম। আর এখানে দেখেন সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। সকল মৌলিক সংখ্যা বর্গমূল অবস্থা। আমি মজা করে বলছি, দুই তো সংখ্যা কি স্যার? স্মার্ট আনস্মার্ট সবগুলো সংখ্যা আর কি। এখানে নাম দিছি আর কি। হ্যাঁ, সকল মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। হ্যাঁ, তো মৌলিক সংখ্যা মানে কি? 2 একটা মৌলিক সংখ্যা রুট করলে অমূলদ হবে, 3 একটা মৌলিক সংখ্যা রুট করলে, 5 একটা মৌলিক সংখ্যা রুট করলে হবে, 7 একটা মৌলিক সংখ্যা রুট করলে হবে, বুঝলেন? কত হয় এখানে, মনে করেন যে এখানে 11 একটা মৌলিক সংখ্যা হবে। দেখেন অমূলদ সংখ্যা 15 কিন্তু মূলদ সংখ্যা না, তারপর রুট করলে কি অমূলদ সংখ্যা হবে। বুঝতে পারছেন? বাট আমি এটা যেহেতু স্পেসিফিকলি বলছি মৌলিক সংখ্যা। এই 3 নাম্বারটা দেখেন যে এখানে রুট বিশিষ্ট সংখ্যা। আমরা কি মনে করি? একটা ভুল ধারণা যে রুট থাকলেই মনে হয় কি হবে, রুট থাকলেই মনে হয় অমূলদ সংখ্যা হবে, তাই মনে করি। কিন্তু আসলে দেখেন, এই জন্য লিখতেছি এটা ক্লিয়ার করার জন্য, রুট বিশিষ্ট সংখ্যা, রুট বিশিষ্ট রুট বিশিষ্ট সংখ্যা যদি রুট মুক্ত করতে পারি তাহলে মূলদ সংখ্যা হবে। ওকে, যেমন ধরেন উদাহরণ, হ্যাঁ স্যার যেমন 25 রুট করলে 5 হয়। হ্যাঁ, আচ্ছা 25 লিখবেন রুট, এটা মানে কত? এটা এটা কিন্তু এরকম 5 স্কয়ার। হ্যাঁ, এখানে কিন্তু 2 আছে, এই 2 এটা কেটে যায়, 5 হয়, এটা কিন্তু মূলত। আর এখানে মনে করেন এখানে 12 কথার কথা, এই 12 মানে কত? 3 4 12, তাই না?
এটা আলাদা করে √4 মানে কত 2 এ √3 দেখেন √3 থাকলে এটা কি মুক্ত করতে পারলেন তাহলে এটা হচ্ছে না মূলদ স্যার এটা কি অমূল আবার ধরেন 18 ধরলেন হ্যাঁ এটা কত মনে করেন 9 দোকানে 18 তাহলে কত 9/3 এখানে কত √2 এটা কি অমূল √18 অমূলত এটা মানে অমূলত আবার ধরেন এখানে কি লিখলেন এখানে এখানে 15 লিখলেন কত হচ্ছে 3 × 5 তার মানে কত √3 √5 মুক্ত করতে পারছি অমূল আবার দেখেন এখানে লিখলেন হচ্ছে কত এটা 3 থাকলে 27 তার মানে কত হচ্ছে এখানে 3 এখানে 3³ 27 এই 3 3 কেটে তার মানে 3 এটা আবার কি হচ্ছে মূলত তার মানে রুট মুক্ত করতে মূলত আর রুট মুক্ত করতে না পারলে অমূলত ক্লিয়ার ঠিক আছে তাহলে জি স্যার। ওকে তাহলে এখানে আরো কিছু দেখেন তাহলে এখানে হ্যাঁ, যে এখানে লিখছিলাম অম্ল সংখ্যার বৈশিষ্ট্য এই যে 4 নাম্বার একটা লেখেন সকল ধ্রুবক সংখ্যা অমূলত সংখ্যা সকল ধ্রুবক সংখ্যা অমূলত সংখ্যা উদাহরণ পাই একটা ধ্রুবক সংখ্যা একটা ধ্রুবক সংখ্যা ল্যামডা একটা ধ্রুবক সংখ্যা একটা ধ্রুবক সংখ্যা বুঝতে পারছেন হ্যাঁ তারপর মিউ একটা ধ্রুবক সংখ্যা এগুলো ইত্যাদি হ্যাঁ ইত্যাদি এগুলো ধ্রুবক সংখ্যা মান অনির্দিষ্ট অমূলত সংখ্যার মান অনির্দিষ্ট অমূলত সংখ্যার মান নির্দিষ্ট না এই জন্য ওটা অমূলত সংখ্যা আর ধ্রুবক সংখ্যার মান অনির্দিষ্ট এই জন্য পাই ল্যামডা জি মিউ এগুলো হচ্ছে কি অমূলত সংখ্যা পায়ের মান নির্দিষ্ট না 3.1416 এগুলো হচ্ছে নির্দিষ্ট না এটা 3.1416 বলি আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওটা নির্দিষ্ট না শব্দ করেন না শব্দ করে কে এই আরো কিছু আছে যেমন পৌনঃপুনিক সংখ্যা যেগুলো পৌনঃপুনিক নির্দিষ্ট হয় সেগুলো হচ্ছে আপনার মূলত আর অনির্দিষ্ট হলো অমূলত যেহেতু অসীম টসীম জানলেনই দেখেন মৌলিক সংখ্যা হ্যাঁ মৌলিক সংখ্যা দেখুন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে? দেখেন এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না হ্যাঁ ভাগ দুন্দুন ন ওকে তাদেরকে এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাদেরকে মৌলিক সংখ্যা এটা সবাই জানে না হ্যাঁ সবাই জানেন মৌলিক সংখ্যা এটা সবাই জানেন যে যে সকল সংখ্যা ভাঙানো যায় না বা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে হ্যাঁ উদাহরণটা কি মনে করেন এখানে এক থেকে যেহেতু বড় বলছে তাহলে এক হবে না 2 এখানে 3 এখানে 5 এখানে কত 7 11 13 এটা অসীম অনেকগুলো মৌলিক সংখ্যার যদি বলেন মৌলিক সংখ্যার সেট কি মৌলিক সংখ্যার সেট অসীম তাহলে 2 3 এখানে 5 এখানে 7 ডট কত প্লাস ইনফিনিটি মানে অসীম সেট হ্যাঁ অসীম হ্যাঁ এরকম নির্দিষ্ট নয় মৌলিক সংখ্যার সেট কিন্তু অসীম সেট হ্যাঁ মৌলিক সংখ্যার সেট কি হবে অসীম হবে হ্যাঁ মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা যাকে সেট ধরে এটাকে অসীম হবে অসীম সেট এটা একটা নির্দিষ্ট না কারণ এটা আরো আছে অসীম সেট এই মৌলিক সংখ্যার কে আরো কিছু ডেফিনেশন দিয়ে কি হয় এটাকে আরো কিছু ডেফিনেশন দিয়ে এটাকে
সাজানো যায় কিভাবে দেখেন, এইটা হচ্ছে অথবা একটা মৌলিক সংখ্যার ডেফিনিশন। অথবাটা কি হলো, এখানে লিখলাম যে সংখ্যাটির গুণনীয়ক যে সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক, যে সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক মাত্র দুইটি, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। এখন আপনি বলেন এখানে এই যে গুণনীয়ক, এই যে উৎপাদক, এই যে ভাজক, হ্যাঁ, তাহলে এটা কি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে গুণনীয়ক বা উৎপাদক ভাজক, হ্যাঁ, এটা কি একই জিনিস? বুঝতে পারছেন? এটা একই জিনিস। তাহলে গুণনীয়ক উৎপাদক ভাজক একই জিনিস। একজনের অনেকগুলো নাম থাকতে পারে না, থাকতে পারে, তাই না? থাকতে পারে। তো এটা গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক, হ্যাঁ, এটা একই জিনিস। তাহলে এই গুণনীয়ক বা উৎপাদক ভাজক কাকে বলে? দেখেন গুণনীয়কের ডেফিনিশনটা হচ্ছে গুণনীয়ক ভাজক একই কথা। গুণক হচ্ছে একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে, নিঃশেষে ভাগ করতে পারে, এটা ভাগ, কিন্তু নিঃশেষে মানে কি, মানে ভাগশেষ থাকে না, করতে পারে, তাদেরকে গুণনীয়ক বলে। হ্যাঁ, গুণনীয়ক বলে। উদাহরণ দেখেন 12 এর গুণনীয়ক কি? গুণনীয়ক বা উৎপাদক, কারণ 12 এর গুণনীয়ক কি দেখেন, 12কে কারা কারা ভাগ করে? 1, এখানে 2, এখানে 3, এখানে কত 4, এখানে 6, এখানে 3। 1 2 3 4 6 12 হচ্ছে 12 এর গুণনীয়ক। যদি বলা হয় যে এখানে, হ্যাঁ, 6 এর গুণনীয়ক কি দেখেন, 6 এর গুণনীয়ক কি? গুণনীয়ক 6কে যারা যারা ভাগ করে, 6কে কারা কারা ভাগ করবে? 1 এবং 6 তো ভাগ করবে, তার আর কত? 2, এখানে 3, এখানে। যদি বল 10 এর গুণনীয়ক কি? 10কে যারা যারা ভাগ করে, হ্যাঁ, 10কে কারা কারা ভাগ করে? 1 2 5 10। ওকে, এখন বলেন গুণনীয়কটা কে বুঝতে পেরেছেন? বলেন গুণনীয়ক কে বলেন। জি স্যার, বুঝতে পেরেছি। দুই একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে তাদেরকে কি হচ্ছে? গুণনীয়ক বলে। ধরেন আমাকে যারা যারা ভাগ করে তারা আমার গুণনীয়ক, বুঝতে পারছেন? 10কে যারা ভাগ করে তারা 10 এর গুণনীয়ক, তাই না? 10কে কারা কারা ভাগ করে বলেন তো? 10কে কারা কারা ভাগ করবে? 10কে ভাগ করবে, হ্যাঁ, 1 এবং 10 তো অবশ্যই ভাগ করবে, তাই না? তাহলে এখানে 2, এখানে 5, তাহলে আরো ভাগ যায়, তাহলে 1 2 5 10 10 এর গুণনীয়ক। মানে 10কে যারা যারা ভাগ করে তারা হচ্ছে 10 এর গুণনীয়ক, ফিক্স করা। এই গুণনীয়ক কিন্তু মানে সসীম সেট, নির্দিষ্ট। 10 এর গুণনীয়ক কি? সসীম। 5 এর গুণনীয়ক কি? সবগুলো হচ্ছে সসীম। গুণনীয়ক তো নির্দিষ্ট, গুণনীয়ক নির্দিষ্ট একটা সেট হয়। তাহলে একটি সংখ্যাকে যারা ভাগ করতে পারে তারাই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। বুঝতে পেরেছেন? এখন বলেন যে সংখ্যাটির গুণনীয়ক, এখন কাম টু দ্য পয়েন্ট, যে সংখ্যাটির গুণনীয়ক বা ভাজক বা উৎপাদক মাত্র দুটি তাদেরকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলে। তাহলে উদাহরণ দেখেন, উদাহরণ আমরা পড়ে ফেলি। উদাহরণটা কি? তাহলে 1 থেকে 10 পর্যন্ত, 1, এখানে কত 2, এখানে কত 3, এখানে কত 4, এখানে কত 5, এখানে কত 6, এখানে 7, এখানে কত 8, এখানে কত 9, এখানে কত হচ্ছে 10, হ্যাঁ, এখানে 10। এদের মধ্যে কারা কারা মৌলিক সংখ্যা তাদেরকে আমি কি করব? ইন্ডিকেট করব। যেমন ধরেন 1কে কি দিয়ে ভাগ যায় বলুন তো, কে বলবেন? 1কে 1 দিয়ে ভাগ যায়, আর কোনো কিছুতে ভাগ যায় না। পৃথিবীর আর কোনো সংখ্যা আছে যে 1 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র
দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। বলেন তো একের গুণনীয়ক কয়টা? একটা। তাহলে এক কি আপনি মৌলিক সংখ্যা বলবেন? বলবেন না। এখন দুই দেখেন, দুইকে কি কিতে ভাগ যায়? 1 এবং 2 দিয়ে ভাগ যায়, তাই না? আর কোনো কিছু আছে পৃথিবীতে, এমন কোনো সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যায়? 1 এবং 2 ছাড়া নাই। তবে এর গুণনীয়ক কয়টা? দুইটা, এই জন্য এই 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 3 এর গুণনীয়ক কি? 3 কি কিতে ভাগ যায়? 1 এবং 3 দিয়ে ভাগ যায়। তাহলে গুণনীয়ক কয়টা? দুইটা। তাহলে এটা মৌলিক সংখ্যা। ওকে, মৌলিক সংখ্যা। 4 কি কিতে ভাগ যায়? 1 2, এখানে কত 4, তিনটা হলো। তাহলে হবে না, কারণ 4 এর গুণনীয়ক কত? তিনটা, দুটো হওয়া লাগবে। 5 এর গুণনীয়ক কি? 1 এবং কত? 1 এবং কত? 5, দুইটা, তাহলে মৌলিক সংখ্যা। 6 এর গুণনীয়ক কি? 1 2, এখানে 3, এখানে 3, অনেকগুলো হবে না, অনেকগুলো হবে না। 6 এর গুণনীয়ক হবে না, অনেকগুলো। 7 এর গুণনীয়ক কি বলেন তো? 1 এবং 7, দুইটা, তাহলে এটা কি মৌলিক সংখ্যা। 8 এর গুণনীয়ক কি? 1 2 4 8, অনেকগুলা, হবে না। 9 এর গুণনীয়ক কি? 1 3 9, অনেকগুলো, হবে না। 10 এর গুণনীয়ক কি? 1 2 5 10, অনেকগুলো, হবে না। তাহলে আপনি বুঝতে পারতেছেন? তাহলে 1 থেকে 10 মধ্যে কারা কারা মৌলিক সংখ্যা? 2 3 5 7, ওকে, এগুলো। তো যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র দুটি তাদেরকে মৌলিক সংখ্যা বলে। ক্লিয়ার? এখন ক্লিয়ার? বলেন, লিখে রাখবেন এগুলো। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় ভাইবাতে ধরে, ভাইবা ধরে। স্যার, বুঝতে পেরেছেন? জি। স্যার আমাকে আমি যখন 4th ইয়ারের সেকেন্ড সেমিস্টার এক্সামটা দেই, ওখানে আমার স্ট্যাটিস্টিক্স কোর্সটা ছিল স্যার, আমাদের নন ডিপার্টমেন্টাল কোর্স। স্যার ওখানে আমাকে ভাইভাতে এক্সটার্নাল ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির শাহরিয়ার স্যার। তো স্যার আমাকে এই কোশ্চেনটা ধরেছিলেন যে 1 থেকে 10-এর মধ্যে কয়টি আহ, আহ, কয়টি হচ্ছে মৌলিক সংখ্যা এবং কোন সংখ্যার গুণনীয়ক কি, এটা আমাকে ধরেছিলেন। এবং আমি আলহামদুলিল্লাহ ভাইবা আমার ভালো হয়েছিল। তো আপনার সাথে আজকে মিলে গেল মানে অ্যান্সারটা, যে স্যার তখন আমি ভাইবাতে ভালো রেসপন্স করতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি কি মেতে পড়াশোনা করছেন? জি স্যার। আপনি কি মেতে পড়াশোনা করছেন? না স্যার, আমি হচ্ছে সাইকোলজিতে পড়াশোনা করছি স্যার, কিন্তু আমাদের নন ডিপার্টমেন্টাল কোর্স হিসেবে স্ট্যাটিস্টিক্স ছিল স্যার আমাদের। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা ধরে, বুঝতে পারছি, বিশেষ করে চাকরি পরীক্ষা ধরে, প্রাইমারি ভাইবা, অন্যান্য 11 থেকে 20তম গ্রেডে ভাইবা। হ্যাঁ, তো এখন এই যে আজকে একজন মানে একজন ইয়েতে ভাইবা দিছে। হ্যাঁ, তো আমার রেফারেন্সে গেছিল। হ্যাঁ, তো রিটেন পরীক্ষা দিচ্ছে, টিকছে। আজকে রিটেন, আজকেই ভাইবা। তো ভালো স্যালারি দিবে যদি টিকে যায় ফাইনালি। তো ওকে ভাইবাতে ধরছে, মূলত অমূলত সংখ্যা ধরছে, এইগুলা ধরছে। হ্যাঁ, তারপর বলবো যে স্যার আমাকে মূলত অমূলত সম্পর্কে ধরছে, এই ধরছে ইত্যাদি। তো যাই হোক, আহ, তো এগুলো হচ্ছে ধরে। জি হ্যাঁ, স্যার। আর স্যার আমাদের তো সেমিস্টার সিস্টেম স্যার, তো আমাদের টোটাল 4 ইয়ারে আর কি আমাদের 8 বার ফর্মালি ভাইবা দিতে হয়, এবং প্রত্যেকবারই এক্সটার্নাল আমাদের ভাইবা নেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা আপনি কি রাজশাহী ইউনিভার্সিটি নাকি কোথায় পড়াশোনা করছেন? স্যার আমি গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্যার। ও আচ্ছা, মাশাআল্লাহ। কি মরিয়ম আক্তার লেগে স্যার এক কেন মৌলিক সংখ্যা না? বলেন তো এক ভাই, আপনি বলেন তো, শুনুক উনি। হ্যাঁ, এক কেন মৌলিক সংখ্যা না বলেন তো, সুন্দর করে গুছিয়ে বলেন তো ভাইয়া, বলেন তো, যে কেউ আহ, বলেন, যে কেউ। স্যার এক মৌলিক সংখ্যা নয়, কারণ স্যার মৌলিক সংখ্যা হতে হলে ওই সংখ্যাকে ওই কমপক্ষে দুটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। দুটি সংখ্যার বেশি দিয়ে ভাগ করা যাবে না। তো এক হচ্ছে স্যার, এককে শুধুমাত্র এক দ্বারাই ভাগ করা যায়, এককে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এই জন্য হচ্ছে এক মৌলিক সংখ্যা নয়। হ্যাঁ, আবার রহিমা আক্তার সাথী লিখছে স্যার এক সহমৌলিক সংখ্যা। তো এক সহমৌলিক সংখ্যা, এটা আবার কেমন কথা? সহমৌলিক মানে জানেন? সহমৌলিক মানে কি? আচ্ছা, আপনার কথা ঠিক আছে। আপনি এটা প্রেজেন্টেশন আর কি, যেভাবে বলেন বলতে পারেন, যে যদি বলে যে এক কেন মৌলিক সংখ্যা না। হ্যাঁ, তো আহ, এইটাই বলতে পারেন যে আমরা জানি যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে, একের গুণনীয়ক মাত্র একটি, এই জন্য এক মৌলিক সংখ্যা না। শেষ। বুঝতে পারছেন? এরকম আর কি। হুম। যে ধরবে যে এক কেন মৌলিক সংখ্যা না, যে টিচার, সে তো গুণনীয়ক ওগুলো তো ভালো জানে, তাই না? তো ওটা তো বলার দরকার নাই। গুণনীয়ক বলতে পারেন, ভাজক বলে, উৎপাদক বলতে পারেন। তাহলে এই মৌলিক সংখ্যা সম্পর্কে, হ্যাঁ, মৌলিক সংখ্যা সম্পর্কে তাহলে আমাদের কি কি ধারণা হলো মৌলিক সংখ্যা সম্পর্কে? এটা বুঝলাম আর কি, সংখ্যার বৈশিষ্ট্য আর কি। মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা এইটুকু ধারণা করলাম। নাম্বার 1, একটা হচ্ছে এই যে এখানে উম, কি হচ্ছে এখানে জোড় মৌলিক সংখ্যা হচ্ছে, জোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা একটি। একটি। তা হলো 2। জোড় মৌলিক সংখ্যা একটি, তা হলো 2। হ্যাঁ, আবার এভাবে লিখতে পারি, 2 ছাড়া, 2 ছাড়া
বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড়। মৌলিক সংখ্যা মনে হয় সত্যি কথা না বলেন, মানে একমাত্র জোড় মৌলিক সংখ্যা তো 2, এটা প্রথম লাইনে লিখলা। আবার 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড় না? যদি বলা হয় যে এত থেকে এতের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে আপনি বিজোড় সংখ্যাগুলো লিখবেন, লিখে যেটা দেখেন ভাগ যায় না সেটা মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে 3 নাম্বার এলে আর দরকার নেই এগুলো, এরপরে ওরকম দরকার নেই। হ্যাঁ, দেখেন 1 থেকে আরো বিশটা লেখা যায়, হ্যাঁ অত লিখবো না। 1 থেকে 100 পর্যন্ত এটার মুখস্থ একটু রাখেন না, হ্যাঁ অনেক। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে, কারণ এটা 25টি মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা আছে, আচ্ছা 1 থেকে 100 মধ্যে 25টি মৌলিক সংখ্যা। আবার 100 থেকে 200 পর্যন্ত 21টি মৌলিক সংখ্যা আছে। মাথায় রাখেন আর কি। তাহলে মনে রাখবেন জোড় মৌলিক সংখ্যা হচ্ছে একটি, তাহলে 2, আর 2 ছাড়া সকল মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়। এই দুটো মনে রাখবেন। আর এটা একটু উদাহরণ দেন তো 2 কোনটা? নাম্বারটার। কোনটা? 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড়, এটা বুঝছি না। এর উদাহরণ কি দিব? যে এই দেখেন মৌলিক সংখ্যা দেখেন 2, 3, 5, 7, তাই না, 11, 13, হ্যাঁ 17, 19, এগুলো কি মৌলিক সংখ্যা না বলেন? এই 2 ছাড়া সবগুলো কি দেখছেন না, সবগুলো বিজোড় সংখ্যা। স্যার 2 এর বড় যত জোড় সংখ্যা আছে সব সংখ্যা কোনো সংখ্যাই মৌলিক সংখ্যার ভিতরে আসবে না, কারণ 2 এর বড় সকল জোড় সংখ্যাকে 2 বা ততোধিক সংখ্যা 2 এর অধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, যেটা তো ভাগ করা যায় সেগুলো তো আর মৌলিক সংখ্যা না, তাই না? ভাগ করা গেলে আপনার জোড় সংখ্যাকে তো 2তে ভাগ যায়, তাই না? তাহলে তো ওটা তো আর মৌলিক সংখ্যা হতে পারবে না, তাই না? কিন্তু বলেন তো, কে বলবেন 2কে 2 দিয়ে ভাগ করা সত্ত্বেও 2 কেন মৌলিক সংখ্যা? বলেন তো। যে সকল সংখ্যাকে ভাগ যায় না তারাই তো মৌলিক সংখ্যা, তাই না? তো 2কে 2 দিয়ে ভাগ করা 2 দিয়ে ভাগ করলে কি, যেটা জোড় সংখ্যা। 2কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, তারপরে ওটা মৌলিক সংখ্যা। কেন বলেন তো? আমার বলছি যে সংখ্যাকে ভাগ যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে, তাই না? কি 2কে তো 2 দিয়ে ভাগ যায়, তাহলে এটা কেন মৌলিক সংখ্যা, কে বলবেন? মানে ওই যে আমি বলছিলাম যে এক এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, বুঝতে পারছেন? তো হাতিকে হাতি দিয়ে ভাগ যায়, পেঁয়াজকে পেঁয়াজ দিয়ে ভাগ যায়, তাই না? আলুকে আলু দিয়ে ভাগ যায়, পটলকে পটল দিয়ে ভাগ যাবে, 2কে 2 দিয়ে ভাগ যাবে, 3কে 3 দিয়ে ভাগ যাবে, 5কে 5 দিয়ে ভাগ যাবে। এটাই তো স্বাভাবিক কথা, তাই না? নাকি না অস্বাভাবিক কথা বলেন? তাহলে জি এটা তো স্যার, স্বাভাবিক। তাই না? তো 2কে 2 দিয়ে ভাগ যাবে, 3কে 3 দিয়ে ভাগ যাবে, হাতিকে হাতি দিয়ে ভাগ যাবে, তাই না? তাই না? তো এটাই স্বাভাবিক সংখ্যা। তো এটাই হচ্ছে স্বাভাবিক কথা আর কি। তো 2 হচ্ছে কেন মৌলিক সংখ্যা? 2 এর কি হচ্ছে, গুণনীয়ক হচ্ছে 2টি, 2 এই জন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। আচ্ছা এখন দেখেন যে বিভাজ্যতার নিয়ম, বিভাজ্যতার নিয়ম, এটা আপনারা লিখে রাখি বিভাজ্যতার নিয়ম। তো 2 কাকে ভাগ যায় সেটা আমরা পড়বো। 2 কাকে ভাগ যায়, যে সংখ্যাটির আচ্ছা এভাবে না, এভাবে লিখবো। দেখেন কোন সংখ্যার শেষ অঙ্ক, কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে, কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে, কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে 2 দিয়ে ভাগ যাবে। এটা এর উদাহরণ দেওয়ার দরকার নাই। আর 5 দিয়ে ভাগ যাবে, এটা নিয়ম হচ্ছে কোন সংখ্যার শেষ অঙ্ক তো জানেন, তাই না? দেখেন 1, 2, 3, এটা 123, এটা একটা সংখ্যা, বুঝতে পেরেছেন? আর 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, বুঝতে পেরেছেন? এটাকে ডিজিটও বলা হয়, হ্যাঁ 1, 2, 3 এগুলো আলাদা ডিজিট। এটা 1, 2, 3 এটা হচ্ছে অঙ্ক, ইংলিশে ডিজিট বলো, বাংলা অঙ্ক বলো। তাহলে যেখানে বললাম যে এখানে কোন সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হলে এটা কি হবে, 2 দিয়ে ভাগ যাবে।
তাহলে প্রথমে বললাম যে কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে 2 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যার শেষ অঙ্ক 0.5 হলে 5 দিয়ে ভাগ যায়। উদাহরণ দেখেন, উদাহরণ মনে করেন এখানে 1 2 3 4 5, বলেন এটা কেন 5 দিয়ে ভাগ যাবে বলেন তো? এই লাস্ট অঙ্কটা আছে 5 5, আছে। এই জন্য। ধরেন এখানে 1 0 1 0 1 0 1, এখানে 1 1 1, এটা কেন 5 দিয়ে ভাগ যাবে? লাস্ট অঙ্কটা কি 0 আছে। পৃথিবীর যে কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে ওটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। ওটা তো 2 দিয়ে ভাগ যাবে, তো আমরা জানি, বাট 0 তো একটা জোড় সংখ্যা, এই জন্য 2 দিয়ে ভাগ যাবে, বাট এটা কি 5 দিয়েও ভাগ যাবে, নিয়ম। তাহলে এই দুটো কি কাছাকাছি নিয়ম না বলেন? কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় কি হলে জোড় হলে এটা 2 দিয়ে ভাগ যাবে, কোন সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হলে এটা কি 5 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখানে 3 ভাগ করার নিয়ম, 3 ভাগ করার নিয়ম, 3 ভাগ করার নিয়ম, 3 ভাগ করার নিয়ম হচ্ছে এখানে কোন সংখ্যার, আমরা বেশিক্ষণ পড়বো না, আমরা আর একটু পড়বো আর কি। এখন কয়টা বাজে? 11টা বাজে না? 11টা। একটু কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ দেবে। কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল, হ্যাঁ দেখেন এটা ভালো করে লিখে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ, মানে এই কয়টা বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণটা কত হচ্ছে, এখানে ধরেন 1 2 3, এটা কি 123 না বলেন? এই 1 2 3 এটা 123, এই 123-এর মধ্যে 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা, এই অঙ্কগুলো যোগফল কত? 6 না? 1 2 3 যোগ করলে 6কে 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যা 3 দিয়ে ভাগ যায়। ওকে, আবার দেখেন এখানে 57, দেখেন 57, 5 এবং 7 যোগ করলে 12 হয়, 12কে 3 দিয়ে ভাগ যায়। আর 1 1 1, এই 1 1 যোগ করলে 3 হয়, 3কে 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যা 3 দিয়ে ভাগ যায়। আবার দেখেন 1 0 1 0 1, দেখেন এটাকে 3 দিয়ে 1 0 1 0 1 যোগ করলে কত? 3 হয়, 3কে 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়, তাই না? আপনি দেখেন 1 1 1 1 1 1, এটাকে 3 দিয়ে ভাগ যায়, আর সবগুলো যোগ করলে কত? 6 হয়, 3 দিয়ে ভাগ যায়। ধরেন এখানে 81, এটাও কি 3 দিয়ে ভাগ যায়, কারণ 8 এবং 1 যোগ করলে 9 হয়, 9কে 3 দিয়ে ভাগ যায়। আবার দেখেন যদি বলি 5 6 7, যোগ করলে কত হবে? যোগ করলে এটা কত হবে? 18 হবে, 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। এটা বুঝতে পারছেন? মানে কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। ইজ ইট ওকে? কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল, দেখেন এই সংখ্যা 123, অঙ্কগুলো কত? 1 2 3, তাহলে 1 2 3 যোগ করলে কত হয়? 6, 6কে 3 দিয়ে ভাগ যায় না? এই জন্য এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। 5 এবং 7 যোগ করলে কত হয়? 12 হয়, 3 দিয়ে ভাগ যায়, এই জন্য পুরো সংখ্যা 3 দিয়ে ভাগ যায়। ব্যাপারটা এরকম। আর 9 নিয়মটা সেম, হ্যাঁ 9 নিয়ম সেম, একদম সেম আর কি, আর কি লিখবো আর কি, হ্যাঁ 9 নিয়ম সেম, 9 দিয়ে ভাগ গেলে, হ্যাঁ যেমন উদাহরণ দেখেন, এটার উদাহরণটা দেখেন, উদাহরণ ধরেন এখানে এটাই লিখলাম 5 6 7, 5 6 7 যোগ করলে কত হবে? 18 হবে, 18কে 9 দিয়ে ভাগ যায় না? এটা পুরো সংখ্যা 9 দিয়ে ভাগ দিচ্ছে। তাহলে এই 2 3-এর নিয়মটা কাছাকাছি, জন্য 3 এবং 9 এর নিয়ম কাছাকাছি, এই জন্য এটা লিখলাম। পারভেজ বলছে স্যার 2 এবং 5 আবার বলেন। কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে 2 দিয়ে ভাগ যায়? আপনি দেখবেন একটা সংখ্যা দেখলে বোঝা যায় না লাস্টের অঙ্কটা কি। মনে করেন এখানে 5 6 7 1 2 4, এই 4টা কি জোড় সংখ্যা না? তাহলে এটা পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে আর কি। আর কোন সংখ্যার শেষ অঙ্ক 0 5, তাহলে উদাহরণ দিয়ে দিছি আর কি, উদাহরণ দিয়ে দিছি। তো এইগুলো মনে রাখবেন। আরেকটা হচ্ছে এভাবে লেখেন যে এখানে কি ধরেন এখানে 4 দিয়ে ভাগ করার নিয়ম, যেহেতু লিখেই ফেলি এটা 4। কোন সংখ্যার শেষ দুইটি অঙ্ক 4 দিয়ে ভাগে, 4 দিয়ে ভাগে, সিম্পল। যেমন উদাহরণ দেখেন, মনে করেন এখানে 2 3 4, এখানে কত? 2। এই 42 কে 4 দিয়ে ভাগ যায় না? পুরো সংখ্যাটা কত হবে? এখানে না 42 কে না, ধরেন এখানে 2, এখানে কত? ধরেন এখানে এখানে 4 দিলাম, 3 দিলাম, 1 দিলাম, 2 দিলাম, এই 12কে কি 4 দিয়ে ভাগ যায় না? তাহলে পুরো সংখ্যাটা কি হবে? 4 দিয়ে ভাগ যাবে, পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ হয়, 12কে 4 দিয়ে ভাগ যায়, এই জন্য পুরো সংখ্যা।
মনে করেন এখানে 1 1 0 0 0, এখানে 1 6 0, 16কে 4 দিয়ে ভাগ, পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। এটা আর মানে কোনো সংখ্যা যতই বড় হোক না কেন, লাস্ট দুটো অঙ্ক 4 দিয়ে ভাগ হলে 4 দিয়ে ভাগ যাবে। আর 8 দিয়ে ভাগ করলে এটা সেম, কারণ কাছাকাছি তো। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মাঝে মাঝে আসে। কোন সংখ্যার শেষ, মানে এটা লিখলাম শেষ, শেষ তিনটি অঙ্ক 8 দিয়ে ভাগ দিলে, 8 দিয়ে ভাগ। কিভাবে? যেমন উদাহরণটা দেয়, একটা উদাহরণ মনে করেন এখানে 3 6 4 2, দেখেন এই 424কে, দেখেন এই 424কে 8 দিয়ে ভাগে, পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায়। এই জন্য তাহলে এখানে লেখা থাকে নিচের মানে নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, তাহলে ক খ গ ঘ এই কয়টা সংখ্যা বড় বড় দেওয়া থাকে। দেখবেন যে কোন সংখ্যা শেষে 3টা অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ, তাহলে এটা 5 থেকে 10 সেকেন্ডে আনসার করতে পারবে। এটা মাঝে মাঝে আসে, এই জন্য স্টার চিহ্ন দিলাম। বুঝতে পারছেন? আর 7-এর কোনো নিয়ম নাই, 7-এর কোনো রুল না। আর বাকিগুলো বের করলাম না কি জন্য? 6 কাকে ভাগ যায়? কোন সংখ্যা 2 দিয়েও ভাগ গেলে এবং 3 দিয়েও ভাগ গেলে 6 দেয়, কারণ 2 3 লসাগু 6। কোন সংখ্যা 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, তাহলে মানে 15 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 5 এর লসাগু কত? 15। কোন সংখ্যা 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, তার মানে 12 দিয়ে ভাগ যাবে, 3 4। মানে এই জন্য এগুলো লাগে না। তাহলে আপনার প্রথম কোনগুলো লাগবে দেখেন, এগুলো স্ক্রিনশট নিয়ে নেন। আপনার ভেরি ইম্পর্টেন্ট কোনগুলো এটা মনে রাখতে হবে। এই 2 ভাগ করার নিয়ম, 3 ভাগ করার নিয়ম, 5 ভাগ করার নিয়ম, এই কটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোন সংখ্যা শেষে জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দিয়ে ভাগ করে সংখ্যা 3 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যার লাস্ট অঙ্ক বা শেষ অঙ্ক 0 বা 5 হলে 5 দিয়ে ভাগ যায়। এটা মনে রাখবেন। আর এগুলো ম্যান্ডেটরি না, বাট এগুলো জেনে রাখেন আর কি, বাট এটা পরীক্ষা আসে। এটা আর ভাগ, এটা আমি তো রুলস অফ ডিভিজিবিলিটি শিখলাম, মানে বিপরীত নিয়ম শিখলাম। তো বিপরীত নিয়ম শিখলাম 2 3 5টা গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ না। বাট তারপরে মাঝে মাঝে এটা 8 আসে, যে লেখা থাকে কোন সংখ্যাটি 8 দিয়ে ভাগ যায়। দেখবেন যে কোন সংখ্যা 3টা লাস্টে 3টা অঙ্ক 8 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, ওকে। এলে রেকর্ডটা দেখে নিন, রেকর্ডটা দেখে নিন। তাহলে দেখেন মাহফুজ আসো, ওই পিপিটিটা দাও তো, বাস্তব সংখ্যার ইয়েটা দিছো, কোথায় দিছো? এটা এটা নাসিম লেখা। এই যে না, প্রথমে কঠিন ম্যাথ দিয়ে আপনাদের শুরু করবো আর কি। দেখেন ভালো করে বুঝবেন আর কি। প্রথমে হার্ড একটা ম্যাথ দিয়ে শুরু করবো, এটা হার্ড ম্যাথ মনে করি। ধরেন 1 থেকে 10 পর্যন্ত, ভালো করে বুঝেন। একে বেশি সময় নিব না, আর 5-10 মিনিট পড়াবো আর কি, 10 মিনিট পড়াবো। 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? দেখেন 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, দেখেন 3 দিয়ে ভাগ যায়। 3 6 9, বলেন তো এই 3টি না, বলেন 3টি সংখ্যা। ওকে, 3টি। যদি বলি 1 থেকে 20 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? 3 6 9 12 15, কত হচ্ছে? 18। কত? 6টি না? 6টি। তো আমার এই জিনিসগুলো যে মিনুয়ালি বের করলাম, মিনুয়ালি বের করার দরকার নেই, কারণ 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়। বাট ডিরেক্ট আপনি কি করবেন? ডিরেক্ট আপনি
এই 10কে জাস্ট 3 দিয়ে ভাগ করবে ডিরেক্ট। ভাগ করলে কত হবে? 3 পয়েন্ট সামথিং আসবে। হ্যাঁ, তিনটি লিখবেন, 3 পয়েন্ট সামথিং, তিনটি, মানে আসলে 3 পয়েন্ট সামথিং আসবে। হ্যাঁ, 3 পয়েন্ট সামথিং। এই 3 পয়েন্ট সামথিং কে ওই সামথিং বাদ দিবেন, তিনটি লিখবেন। এটা কিন্তু এক্সাক্ট ভাগ না, বুঝতে পারছেন, বোঝার জন্য যে কয়টা সংখ্যা। 1 থেকে 20 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়, তাহলে কত হবে? 6 পয়েন্ট সামথিং, 6টি সংখ্যা। এই বুঝতে পেরেছেন বলেন? এটা কি বুঝতে পেরেছেন? দেখি আপনি কমেন্টস করেন দেখি। এখান থেকে এবার বিসিএস আসছিল, বুঝতে পারছেন, এরকম ম্যাথ। হ্যাঁ, ধরেন যদি আমি বলি, হ্যাঁ, যে 1 থেকে 40 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, 33 1 থেকে 40 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 7 দিয়ে ভাগ যায়, বলেন তো কত হবে? 5 7 25, 5টি না বলেন? 5টি। কি কি 5টি? 7 একটা, 14 একটা, তাই না, এরকম আর কি। হ্যাঁ, 21 একটা, তারপরে কত হবে? 35, কত, 4 7 28 একটা, 35 একটা, হ্যাঁ, 42 একটা, এরকম। হ্যাঁ, তাহলে 1 2 3, কি লিখলাম? হ্যাঁ, 7 দিন না, 7, এখানে 14, 3 7 কত, 21, হ্যাঁ, এটা কত, 28, হ্যাঁ, কত, 5 7 35, 35, এই আর কি। 1 2 3 4, এই 5টা সংখ্যা, বুঝতে পারছেন, 5টা। তাহলে বলেন, আমি যদি বলি, বলেন তো 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 7 দিয়ে ভাগ যায়, বলেন তো কয়টা সংখ্যা? 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা 7 দিয়ে ভাগ যায়? কে বলবেন? 100 ভাগ 7। 7 দিয়ে ভাগে, তাহলে কত কত 7 থেকে 7, তাই না, 7 8 9 10, কত, 4 7 কত, 28, 14টি সংখ্যা না বলেন? 7 8 9 10, কত হচ্ছে, 30, 4 7 28, 14টি না বলেন? 14টি না? 14টি। তো এই যে এখানে এই 100কে 7 দিয়ে ভাগ করা মানে কি, যখনই 100 লিখবেন তার মানে কি 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়, বুঝতে পেরেছেন? 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়। তাহলে 100কে 7 দিয়ে ভাগ করা মানে কি, কে বলবেন বলেন তো? একদিন বলেন তো, 100কে 7 দিয়ে ভাগ করা মানে কি? 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 7 দিয়ে ভাগ যায়, সেটা বের হবে। ওকে, ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? 100কে 7 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 7 দিয়ে ভাগ, সেটা বের হবে। আচ্ছা, এখন বলেন, আপনাকে বলছে 1 থেকে এত এর মধ্যে, তার আগে দেখেন এইটা আপনি নোট লিখে রাখেন, নোটটা লিখে রাখেন, এটা সবাই লিখে রাখবেন। হ্যাঁ, তাছাড়া কিন্তু পরে ঝামেলা হবে। হ্যাঁ, লিখতে হবে এটা, শুধু এই মেথের ক্ষেত্রে না, সব সব ধরনের মেথের ক্ষেত্রে লিখতে হবে। দেখেন, এখানে যদি বলে পর্যন্ত, বলে দেখেন পর্যন্ত, এত থেকে এত পর্যন্ত কতগুলো সংখ্যা আছে বলে না? পর্যন্ত বললে শুরু ও শেষ করতে হবে। পর্যন্ত বলে শুরু ও শেষ ধরতে হবে। আর পর্যন্ত বলে শুরু ও শেষ ধরতে হবে। আর এখানে মধ্য বললে শুরু ও শেষ বাদ যাবে। বুঝতে পারছেন? উদাহরণটা দেখেন, যদি বলি এখানে দেখেন কথার কথা, এখানে যদি বলি, মনে করেন এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, হ্যাঁ, যদি আমি আপনাকে বলি 4 থেকে 8 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, বলেন 4 থেকে 8 পর্যন্ত সংখ্যা কতগুলো, বলেন তো? 4 5 6 7 8, মানে 5টি না বলেন? 5টি। যদি বলি 4 থেকে 8 এর মধ্য সংখ্যা কতগুলো, মধ্য মানে কত, মধ্য মানে 4 এবং 8 বাদ যাবে, তাহলে এই কয়টা না বলেন? 3টি না বলেন? 3টি। এর মনে রাখবেন, এগুলো আমি ব্যাখ্যা সহ করে দিলাম, আর আপনার তো অনেক সময়, তো এই জন্য আমি ব্যাখ্যা সহ করে দিলাম। তাহলে পর্যন্ত বলে শুরু ও শেষ ধরতে হবে, শুরু এবং শেষ ধরতে হবে। আর মধ্য বললে শুরু ও শেষ বাদ বাদ যাবে। বুঝতে পারছেন? আমি এত কিছু লেখার পরে, ব্যাখ্যা করার পরে যদি না বোঝেন, তাহলে অবশ্যই রেকর্ড ক্লাস দেখবেন। বুঝতে পারছেন? অবশ্যই রেকর্ড ক্লাস দেখবেন। হ্যাঁ, এর চেয়ে সহজ করে ব্যাখ্যা করে বোঝানো যায় না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলেন, এখন মেইন ম্যাথে চলে আসলে, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এটা। হ্যাঁ, এরকম ম্যাথ খুব বেশি আসে, এবং অলরেডি বিসিএস 46টাও বিসিএস আসছে। 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো? 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 100 থেকে 200 এর মধ্যে। এখন বলেন 100 থেকে 200 এর মধ্যে, ধরেন এই যে 100,
200 বলেন তো এখানে মধ্য মধ্য বললে কি 100 এবং 200 কাউন্ট হয় না এখানে 100 এবং 200 কাউন্ট হয় না আমি যেভাবে বলবো সেভাবে করবে তাছাড়া ধরা খাবেন বুঝতে পারছেন তো অন্য ম্যাথের ক্ষেত্রে ধরা খাবেন তো 100 থেকে 200 এর মধ্যে মানে কি 100 এবং 200 এটা বাদ মানে কি 101 থেকে এবং 199 পর্যন্ত কাউন্ট হবে এটুকু বুঝতে পেরেছেন বলেন কি কি কাউন্ট হবে 101 থেকে 199 পর্যন্ত কাউন্ট হবে তাই না বলেন 101 থেকে 199 পর্যন্ত কাউন্ট হবে এত বড় তার মানে 101 থেকে শুরু করবেন 101 থেকে শুরু করবেন তাহলে বলেন এই 100 থেকে 200 এর মধ্যে মানে কি 101 থেকে 199 পর্যন্ত কতগুলো সংখ্যাতে 3 ভাগ যায় তো 199 কে যদি আমি 3 ভাগ করি তাহলে আপনাকে 1 থেকে 199 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 ভাগ সেটা বের হবে 1 থেকে আমি কিছুক্ষণ আগে বললাম না 100 কে 7 দিয়ে ভাগ করা মানে কত 1 থেকে 100 পর্যন্ত 10 কে 3 দিয়ে ভাগ করা মানে কত 1 থেকে 10 পর্যন্ত তো এই জন্য আমাদের কি করতে হবে 199 কে 3 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 1 থেকে 199 পর্যন্ত কতগুলো সংখ্যাতে 3 ভাগ যায় সেটা বের হয় হ্যাঁ তার মানে কত এখানে 1 থেকে কিন্তু আমাকে কি বলছে যে 1 থেকে শুরু করতে আমাকে বলছে 101 থেকে কাউন্ট করতে 101 থেকে 199 তার মানে বেশি লিখছি কত তাহলে এই যে 1 2 এরকম করে কি 1 থেকে 100 পর্যন্ত বেশি লিখছি না 101 থেকে কাউন্ট করলে কি 1 থেকে 100 পর্যন্ত বেশি লিখছি এই 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যাতে 3 ভাগে এইটুকু সংখ্যা এর মধ্যে ঢুকে গেছে 1 থেকে 100 ঢুকে গেছে এটা বাদ দিতে হবে মনে করেন আপনাকে যদি বলা হয় যে 5 রোল থেকে ধরতে হবে তাহলে মানে কি 5 থেকে কাউন্ট করেন 5 6 7 তাহলে 1 থেকে 4 বাদ যাবে না বলে এরকম তো আপনাকে 101 থেকে ধরতে হবে তাহলে 1 থেকে 100 পর্যন্ত বাদ গেল না তাহলে 101 থেকে 100 পর্যন্ত বাদ গেল মানে কত তাহলে 1 থেকে 100 এর মধ্যে ঢুকে গেছে বাদ দিতে হবে এটা 66 এটা কত 33 হয় মান এটা এক্সাক্ট ভাগ না তাহলে কত হবে 33টি সংখ্যা হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূল ম্যাথ এটা হচ্ছে বেসিক ম্যাথ বুঝতে পারছেন এই আর তাহলে 100 থেকে 200 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায় 100 থেকে 200 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায় তাহলে 101 থেকে 199 পর্যন্ত কাউন্ট করবেন ওকে তাহলে 199 কে যখন আপনি 3 দিয়ে ভাগ করবেন তখন আমরা কি বলছি যে 101 থেকে কাউন্ট করতে বুঝতে পারছেন 101 থেকে কাউন্ট করতে এখন যদি আপনি মনে করেন যে যদি বলা হয় বগুড়া থেকে ঢাকার দূরত্ব কত তাহলে বগুড়া থেকে ঢাকা কাউন্ট করতে হবে আপনি যদি রংপুর থেকে কাউন্ট করেন তাহলে কি হবে হবে না তাই আমি আবার বলতে থাকি বাট থিং ইজ ভেরি মাচ সিম্পল বলছে 100 থেকে 200 এর মধ্যে 100 থেকে 200 এর মধ্যে মানে কি কিছুক্ষণ আগে বললাম বৌদ্ধ মানে হচ্ছে এই 100 এবং 200 বাদ বুঝতে পারতে বাদ তার মানে 101 থেকে 199 পর্যন্ত কাউন্ট করতে হবে তো 101 থেকে 199 পর্যন্ত কাউন্ট করবেন যখন আপনি বলবেন যে 199 কে যখন আপনি দিতে 199 পর্যন্ত কাউন্ট করতে হবে 199 কে যখন 3 দিয়ে ভাগ করবেন তখন তো আপনাকে 1 থেকে কাউন্ট হচ্ছে তো 1 থেকে আপনি 101 থেকে শুরু করবেন না বলুন তো 101 থেকে শুরু করলে তাহলে আপনি কি 1 থেকে 100 মধ্যে বেশি লিখছেন না তাহলে এর মধ্যে 1 থেকে 100 মধ্যে বেশি লিখছে এই জন্য ভাগ বিয়োগ করে দিলেন এটার আবার মানে পেঁচানো তো কিছু না একটু সহজ জিনিস এটা আপনাকে 199 কে যখন 3 ভাগ করবেন তখন 1 থেকে শুরু হয়েছে কিন্তু আপনাকে তো বলছে 101 থেকে তো 101 থেকে শুরু করলে তাহলে 1 থেকে 100 মধ্যে বেশি লিখছেন না সেটা না বাদ দিবেন না বলেন বাদ দিতে হবে এই জন্য বাদ দিতে হয় এই 200 থেকে 500 এর মধ্যে 7 এর ভেতর সংখ্যা কতগুলো তো 200 থেকে 700 এর মধ্যে হ্যাঁ 200 থেকে দেখেন 700 এর মধ্যে তো 700 এর মধ্যে তার মানে কত হচ্ছে 500 আর কি 500 এর মধ্যে 500 এটা তাহলে 500 তাহলে কি হচ্ছে এটা একই ম্যাথ আর কি হ্যাঁ তাহলে কাউন্ট করতে হবে কত আপনাকে 201 থেকে এই কত 499 পর্যন্ত কাউন্ট করতে হবে তা 499 কে আপনি কি করবেন 7 দিয়ে ভাগ করেন হ্যাঁ 7 দিয়ে ভাগ করেন 7 দিয়ে তাহলে আপনি 201 থেকে যদি কাউন্ট করেন তাহলে এটা 1 থেকে 499 লিখলাম না তাহলে আমাকে 201 থেকে কাউন্ট করতে হবে তাহলে 1 থেকে 200 এর মধ্যে বেশি লিখছেন 1 থেকে 200 এর মধ্যে কতগুলো সংখ্যা 7 দিয়ে ভাগে সেটা বাদ যাবে একই জিনিস আগের ম্যাথ আর এমএস সেম তাহলে এটা কত 7 7 49 7 থেকে 7 71.7 মানে কত 71টি সংখ্যা আছে তাহলে এর মধ্যে 200 তাহলে কত 7 দোকানে 14 14 15 16 17 18 19 20 কত 27টা 56 28টি তার মানে কত হবে 43টি সংখ্যা ইজ ইট ওকে সিটু আনসার দিয়েছেন স্যার আরেকবার এক্সাম্পল দেন অন্য সংখ্যা দিয়ে দিলামই তো এইগুলো রেকর্ড ক্লাসগুলো দেখে সুন্দর করে দেখেন হ্যাঁ সুন্দর করে দেখেন চিন্তা ভাবনা করে একদম এর মধ্যে কোনো প্যাচ নাই প্যাচ থাকলে না হয় বলতাম আর কি এর মধ্যে কোনো পেজ নাই বুঝতে পারলেন প্যাচ নাই সিম্পল সিম্পল আপনি 1 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ যদি আপনাকে বলা হয় যে এখানে 1 থেকে 9 পর্যন্ত 5 জন আছে নাম্বারিং যদি বলি যে এখানে 4 থেকে যারা আছে তারা কি করবে তারা কি করবে মনে করেন যে ট্যুরে যাবে তো 4 থেকে হলে তো 4 থেকে বাদ 4 5 6 এরা ট্যুরে গেল তাই না তার মানে এরা বাদ গেল না বলেন ব্যাপারটা এরকম আর কি যে আপনি যখন 101 থেকে
199 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, তো এই ম্যাথটা দেখেন আবার দেখে। হ্যাঁ, বলছে এখানে 100 থেকে 200 এর মধ্যে মানে কত, তাহলে 101 থেকে আপনি কি 199 এর মধ্যে কাউন্ট করবেন, তাই তো? এই আর কি। তো 199 কে যখন আপনি 3 দিয়ে ভাগ করবেন, তখন দেখলেন না যে 101 থেকে কাউন্ট করলে কি তাহলে এখান থেকে কি আছে, এই 199 মানে কি 1 থেকে 199 না, তাহলে এর মধ্যে 100 আছে, 100 বাদ দিতে হবে, মানে এর মধ্যে 100 পর্যন্ত সংখ্যাগুলো কতগুলো আছে 3 দিয়ে ভাগে সেটা বাদ যাবে। এই জন্য 66 মাইনাস 33 এরকম সমান সমান 33। এইভাবে যারা বলবে তারা এই জন্য সবগুলো ম্যাথ পারবে, বুঝতে পারছেন? যারা এইভাবে পড়ে নাই তারা 46তম BCS এর যে ম্যাথ আছে সেটা পারে নাই, বুঝতে পারছেন? কারণ ওটার আনসার নান অফ দিস ছিল, তারা পারে নাই, এই জন্য অনেকেই ভুল করছে, বুঝতে পারছেন? ভুল করছে। এবং অনেক টিচাররা মনে করেন যে ওই অন্যভাবে করে দেয়, হ্যাঁ, মানে বুঝে দিত। তারাও মনে করেন যে এই জন্য দেখি বিদ্যাবাড়ির টিচাররা কখন 3টের দিকে ক্লাস নেবে, তারপরে লাইভ চলে আসে, বুঝতে পারছেন? এরকম আমি এটাকে ওইভাবে হাইলাইট করতেছি না। 5 এবং 95 মধ্যে 5 দ্বারা ও 3 দ্বারা বিয়োগের সংখ্যা কত? বলেন, একটা সংখ্যা 5 দিয়েও ভাগে, এখানে 3 দিয়েও ভাগে, তার মানে কি 5 এবং 3 লসাগু কত? 15 দিয়ে ভাগ যায়, তাই না? আমি যদি আপনাকে বলি একটা সংখ্যা 5 দিয়েও ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, বলেন তো 5 দিয়ে ভাগ যায় 5, এটা কি 3 দিয়ে ভাগ যায়? নিতে পারবো না। 5 দিয়ে ভাগ যায় কি 10, এটা কি 3 দিয়ে ভাগ নিতে পারবো না। 5 দিয়ে ভাগ যায় 15, তো এটাই আবার 3 দিয়েও ভাগ যায়, তার মানে এটা নিতে পারবো। এরকম করে ওই 15 এর গুণিতক আর কি। যদি বলা হয় যে বলছে যে একটা সংখ্যা 5 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, তাহলে 5 এবং 3 লসাগু কত? 15, তাহলে 15 দিয়ে ভাগ যায় কত? তাহলে এই বুঝতে হবে এটা BCS আসছে 595 এর মধ্যে 15 দ্বারা বিভক্ত সংখ্যা কতগুলো? 595 এর মধ্যে দেখেন ভালো করে বুঝে, 595 মধ্য বলছে। মধ্য মানে হচ্ছে খুবই সিম্পল, মধ্য মানে হচ্ছে আপনি এটাকে কাউন্ট করতে হবে কত, বলেন তো? কে বলবেন কতটুকু, কত থেকে কত কাউন্ট করব? লেখেন তো একজন, 6 কত থেকে থেকে 94, কত কাউন্ট করব? কত থেকে? 6 থেকে 94, কত? 94 পর্যন্ত। 94। তাহলে 94 কে কি করতে হবে? 15 দিয়ে ভাগ করেন। তাহলে 1 থেকে 94 পর্যন্ত বেশি লিখতেন না? তাহলে আমাকে 6 থেকে কাউন্ট করতে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত লিখছেন, তাহলে 1 থেকে 5 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 15 দিয়ে ভাগ দেয়, সেটা বাদ যাবে। তাহলে স্যার মাইনাস 94 হবে কে 15 দিয়ে ভাগ করা মানে কত? সহগের 6। ক্ষেত্রে। ভাই আগে বোঝেন আগে। 94 কে 15 দিয়ে ভাগ যায় মানে কত? 6টি। আর 1 থেকে 5 পর্যন্ত কোনো সংখ্যা আছে 15 দিয়ে ভাগ যায়? নাই, তার মানে 0 সমান সমান কত? 6টি। বুঝতে পেরেছেন? এই আর কি। ঠিক আছে তাহলে, এম আই ক্লিয়ার? এখন বড় ক্লিয়ার কিনা বলেন? সহজ জিনিস, খুবই সহজ জিনিস, খুবই সিম্পল। ওকে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ, এই ধরনের 5 স্টার লেভেলের কোশ্চেন, হ্যাঁ, এগুলো আপনার পাবেন পরীক্ষা পাবেন, এগুলো আসলে অনেকে পারে না, বোঝে না। হ্যাঁ, আচ্ছা, এরকম আরো ম্যাথ আছে এখানে দেখেন, এই যে দেখেন, এটাও 5 স্টার লেভেল কোশ্চেন, 5 স্টার লেভেল কোশ্চেন। দেখেন এখানে বলা আছে 12 শ্রেণীর মধ্যে 4 দ্বারা বিভক্ত সংখ্যা কতটি? 12 শ্রেণী, দেখেন 12 শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এইটা কিন্তু BCS এ আছে, যেটা BCS এ আছে সেগুলো গুরুত্বপূর্ণ। মধ্য বলছে না, মধ্য বললে তাহলে কি হবে? মধ্য বললে এখানে এই 12 এবং শ্রেণী বাদ যাবে, তার মানে কত থেকে কাউন্ট করতে হবে? 13 থেকে 95। ওকে, 4 দ্বারা বিভক্ত, 94 কে আমি 4 দিয়ে ভাগ করবো, তাহলে আমি কত বেশি লিখছি বলেন তো? আমার 13 থেকে কাউন্ট করতে, তার মানে 1 থেকে 12 মধ্যে বেশি লিখছি, তাই না? এরকম। তাহলে এই 95 কে 4 দিয়ে ভাগ আছে, 4 দুগুণে 8, 3 4 12, আর এখানে কত? 3 4 12, তার মানে কত হবে? 20টি। তাহলে 20। আনসার হবে কত? 20টি সংখ্যা। ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার এটা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন শুধু এটা লিখবি, এটা যদি যদি পর্যন্ত বলে তাহলে সলিউশনটা কেমন হবে বলেন তো? পর্যন্ত বলে সলিউশনটা কেমন হবে? তাহলে 12 থেকে 96 পর্যন্ত, তার মানে কত? 12 কাউন্ট করতে হবে, 96 কাউন্ট করতে হবে, তাই না? বলেন তাই, ঠিক আছে কিনা বলেন? শুধু যদি এখানে পর্যন্ত বলে, এখানে যদি পর্যন্ত বলে, যেটা এটাতে পর্যন্ত বলে, পর্যন্ত, তাহলে কি হবে? আনসার সেটা দেখে। তাহলে 96 কে আপনি 4 দিয়ে ভাগ করবেন, তাই না? আর বেশি লিখছেন কত? কে বলবেন দেখি, দেখি বলেন তো, বেশি লিখছেন কত? কে বলবেন? কে বলবেন দেখি? এক্স্যাক্টলি, সোনিয়া আক্তার, রিঙ্কি, ভেরি গুড। আমিনুল ইসলাম বলছেন, জুবাইর করে। তাহলে 11 বেশি লিখছে, এবার তো ধরেই দিলেন, তাহলে 11 বেশি, 11 কে 4 দিয়ে ভাগ যাবে। 94 কে 4 দুগুণে 8, 4 4 16, আর এখানে কত? 4 দুগুণে 8 2, তার মানে কত? 22টি সংখ্যা। ওকে, 22টি সংখ্যা। ওই একই ম্যাথ যদি মধ্য বলে তাহলে আনসার হবে 20টি, আর যদি পর্যন্ত বলে তাহলে আনসার কত হবে? 22টি। ওকে, তাহলে এই জন্য আমি 5 স্টার দিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ, দুইভাবে চিন্তা করে। অল ক্লিয়ার বলেন?
আর বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর তেমন কোনো ম্যাথ নাই, এগুলো খুবই সহজ সহজ ম্যাথ। আমি নেক্সট ক্লাসে যখন আমি করবো তখন বাচ্চা বাচ্চা ম্যাথ মনে হবে, কিছু কিছু ট্রিক দিব, ওই ট্রিক গুলো দিয়ে মনে করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এরপরের ম্যাথ গুলো খুবই সহজ হবে, খুবই সহজ জিনিস এগুলো। তার এরপর থেকে আমরা কি করব, নেক্সট ক্লাসটা শুরু করব। ওকে, মনে রাখবেন যে নেক্সট ক্লাসটা বাস্তব সংখ্যা থেকে হবে। বলবেন যে আপনি প্রথম আইটেম ম্যাথটা দেখাইছেন, তারপরে ম্যাথগুলো ইনশাল্লাহ হবে। হ্যাঁ, কারণ রাত অনেক হয়ে গেছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম। তো আজকে আর না করি, আমাদের তো এরকম বাধ্যতামূলক না যে আমার শেষ করতে হবে, কোনো কথা না। শেষ না করলে সেটা টিচারের দায়িত্ব, আমার দায়িত্ব আমার শেষ করা। হ্যাঁ, তাহলে আমি এটা নেক্সট ক্লাসে শেষ করবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আজকে যা শিখেছি, হ্যাঁ আজকে যা শিখেছি এইগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। একদম দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। থ্যাংক ইউ ভেরি মাচ। তো থ্যাংক ইউ অল। ইনশাআল্লাহ আপনারা মনে রাখবেন যে এরপর থেকে এখান থেকে আমরা কি করব, মানে এখান থেকে আমরা মানে পড়বো আর কি, এখান থেকে পড়বো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম।